আমার নাম রিয়া। আমার বর তো আমাকে ভীষণ ভালোবাসতো, কিন্তু জানি না একদিন হঠাৎ করে আমার বরকে এমন কি হয়েছিল যে সে আমাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আমাকে বাড়ি থেকে ধাক্কা মেরে বের করার আগে আমার বর আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছিল। আমি যখনই তার কাছে যেতাম তখনই সে কোনো না কোনো বাহানা করে আমার থেকে দূরে সরে যেত। সে আমার কাছে আসতো না, এমনকি সে আমার সঙ্গে কোনো রকম সম্পর্ক করতে চাইতো না। শুধু আমাকেই নয়, আমাদের ৮ বছরের বাচ্চা মেয়েকেও বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দিয়েছিল। আমার জীবনের এই সত্য ঘটনাটি শুনে কষ্টে আপনাদের বুকের ভেতরটা ফেটে যাবে। আমার বর একটা বাসনওয়ালির জন্য আমাকে বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দিয়েছিল। আমি তো এটা স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার বর এত শিক্ষিত হয়ে একটা মূর্খ অশিক্ষিত বাসনওয়ালি মহিলাকে আমার জায়গা দিয়ে দেবে। না জানি ওই মূর্খ অশিক্ষিত বাসনওয়ালি আমার বরের উপরে এমন কী জাদু করেছিল যে বর আমাকে ও আমার মেয়েকে তার জীবন থেকে বের করে দিয়েছিল। আমাদের ৩ জনের সুখের সংসার আমার বর নিজের হাতে নষ্ট করে দিয়েছিল, শুধুমাত্র একটা বাসনওয়ালির জন্য। আমার বর যখন নিজের ভুল বুঝতে পেরেছিল তখন তো অনেক দেরি হয়ে গেছিল। আমি খুব শিক্ষিত ছিলাম, তাই আমি জাদুটোনা এবং কুসংস্কারে বিশ্বাস করতাম না। কিন্তু আমার বরকে যখন ওই বাসনওয়ালি জাদুটোনা করেছিল তখন আমি এই কুসংস্কারগুলো বিশ্বাস করতে বাধ্য হয়েছিলাম। আমার বর একটা ভালো কোম্পানিতে জব করত এবং শহরে আমাদের নিজস্ব ফ্ল্যাটও ছিল। আমরা শহরে থাকতাম, কিন্তু আমার বাবার বাড়ি এবং শ্বশুরবাড়ি শহরের এক প্রান্তে ছিল, মানে একটু ভেতরের সাইডে। আমার বাবার বাড়ি ও শ্বশুরবাড়ি শহরের এক প্রান্তে ছিল, কিন্তু আমার বরের ফ্ল্যাট প্রপার টাউনে ছিল এবং আমাদের ফ্ল্যাট থেকে বরের অফিস যেতে ১৫ থেকে ২০ মিনিট সময় লাগতো। তাই আমরা এই নতুন ফ্ল্যাটেই থাকতাম, কারণ আমার শ্বশুরবাড়ি থেকে বরের অফিস যেতে ২ ঘন্টা সময় লাগতো। ওই জন্য বিয়ের পরে আমি বরের সঙ্গে নতুন ফ্ল্যাটে চলে এসেছিলাম। আসলে আমার বর যখন কোম্পানিতে চাকরি পেয়েছিল তার বেশ কয়েক বছর পরে আমাকে বিয়ে করেছিল এবং সে চাকরি পাওয়ার ৩ বছর পরেই এই নতুন ফ্ল্যাটটা কিনে নিয়েছিল। তারপরে সে আমাকে বিয়ে করেছিল এবং আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল। আমি তো বরের সঙ্গে খুব খুশি ছিলাম, কারণ আমি দেখতে খুব সুন্দরী ছিলাম এবং তার সঙ্গে খুব শিক্ষিতও ছিলাম। আমার গান গাইতে ভীষণ ভালো লাগতো, কারণ আমি ছোটোবেলা থেকে গান শিখেছিলাম এবং বিয়ের পরে আমি নিজে একটা ছোট্ট ঘর ভাড়া নিয়ে ছাত্রদের গান শেখাতাম এবং আমার ফ্ল্যাট থেকে কিছুটা এগিয়ে আমি ওই ঘরটা ভাড়া নিয়েছিলাম। এবং বিয়ের পরে বর আমাকে বলেছিল আমি যাতে নিজের প্যাশনটাকে ধরে রাখি, তাই বর আমাকে ওই ভাড়ার ঘরটা ঠিক করে দিয়েছিল। এবং আমার বর এটা দেখে খুব খুশি ছিল যে আমি বাচ্চাদের গান শেখাচ্ছি। বর আমার গানের খুব তারিফ করতো এবং সে অফিস থেকে এসে খুব শখ করে আমার কাছে গান শুনতে চাইতো এবং আমি বরের ভালোবাসা পেয়ে ভীষণ খুশি ছিলাম। বিয়ের ১ বছর পরে আমার একটা কন্যা সন্তান হয়েছিল। আমার বর মেয়েকে ভীষণ ভালোবাসতো। আমার মেয়ে যখন ধীরে ধীরে বড় হয়ে উঠল তখন বর আমাদের এলাকার সবথেকে ভালো স্কুলে আমার মেয়েকে ভর্তি করেছিল এবং প্রত্যেক দিন বর মেয়েকে স্কুলে নিয়ে যেত। তারপর সে নিজেই অফিসে চলে যেত এবং মেয়েকে স্কুল থেকে বাড়ি আমি নিয়ে আসতাম। বাড়িতে নিয়ে আসার পরে মেয়েকে খাইয়ে দাইয়ে আমি গানের ক্লাসে মেয়েকে সঙ্গে করে নিয়ে চলে যেতাম। এইভাবে আমাদের বেশ ভালোই দিন কাটছিল। গানের ক্লাসে ছাত্রদের গান শিখিয়ে আমিও বেশ ভালো টাকা ইনকাম করতাম। কিন্তু ধীরে ধীরে যত দিন যাচ্ছিল বরের সঙ্গে আমার দূরত্ব বাড়তে শুরু হয়েছিল, কারণ আমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন স্বভাবের ছিলাম। বাড়ির মধ্যে একটুও নোংরা আবর্জনা পছন্দ করতাম না। আমি যখন বরকে কোনো কিছুতে বাধা দিতাম তখন সে আমার ওই জিনিসগুলোকে নিজের মাইন্ডে নিয়ে নিত এবং আমার কথাগুলোকে খারাপ ভেবে বসতো। যেমন আমার বর যখন অফিস থেকে আসার পরে জুতো পরেই ঘরের ভিতরে ঢুকে যেত এবং মোজা খুলে সোফার মধ্যেই ফেলে রেখে দিত। আমি তখন এই জিনিসগুলো বাধা দিতাম। তখন বর ভাবতো আমি তার উপরে নিজের হুকুম চালাচ্ছি। এইভাবে ধীরে ধীরে আমাদের ২ জনের মধ্যে ভুল বোঝাবুঝি শুরু হয়েছিল। এমনকি এখন তো বরকে কোনো ভালো কথা বললেও সে ওই কথার খারাপ মানে বের করে রাগারাগি শুরু করে দেয়। তাই ভয়ে আর সারাদিন আমি কথাই বলতে পারতাম না, এটা ভেবে যে আমি কিছু বললেই সে ওই কথার খারাপ মানে বের করবে। কিন্তু আমি রাতের বেলা নিজের মেয়েকে ঘুম পাড়িয়ে বরের কাছে যেতাম নিজেদের ভুল বোঝাবুঝিগুলো দূর করার জন্য। তারপর আমি যখন নিজের থেকে তার কাছে যেতাম তখন সে সব কিছু ভুলে গিয়ে আমাকে আবার আগের মতোই ভালোবাসতো। তাই আমাদের মধ্যে যখনই কোনো কথা নিয়ে ভুল বোঝাবুঝি হতো তখন আমি আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে বরের কাছে রাতের বেলা চলে যেতাম এবং নিজেদের ঝামেলা সব কিছু মিটমাট করে নিতাম এবং রাতের বেলা আমাদের ২ জনের মধ্যে সব কিছু ঠিকঠাক হয়েও যেত। প্রত্যেকটা স্বামী স্ত্রীর মতো আমরাও রাতের বেলা একে অপরকে অনেক ভালোবাসতাম ও অনেক আদর করতাম। বিশেষ করে আমাদের আদর ও ভালোবাসা তখন আরও বেশি বেড়ে যেত যেই দিন আমাদের মধ্যে ঝামেলা হতো।
সেই রাতে আমরা দুইজন নিজেদের ঝামেলা মিটমাট করে একে অপরকে অনেক আদর করেছিলাম। সেদিন সকালে যখন আমার বর অফিসে যাচ্ছিল তখন তার সঙ্গে একটা ছোটোখাটো ব্যাপার নিয়ে ঝামেলা হয়েছিল। তারপর বরের সঙ্গে আর সেরকমভাবে কথাবার্তা হয়নি। রাতের বেলা খাওয়া দাওয়ার পরে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি যখন বরের কাছে গেলাম তখন তার খারাপ ব্যবহার দেখে অনেক বেশি আশ্চর্য হয়েছিলাম। কারণ এর আগেও আমাদের মাঝে যতবার ঝামেলা হয়েছে ততবার আমি রাতের বেলা তার কাছে গেলেই সব কিছু মিটমাট হয়ে যেত। কিন্তু সেদিন যখন আমি বরের কাছে গেলাম সে বিরক্ত হয়ে আমাকে বলল তার নাকি প্রচণ্ড ঘুম পাচ্ছে। আসলে বরের কাছে গিয়ে বলেছিলাম আমাদের আরেকটা বাচ্চা নেওয়ার ব্যাপারে ভাবা উচিত। বর তখন বলেছিল আর একটা বাচ্চা নেওয়ার দরকার নেই। এমনকি তার আগে আমার বর নিজে থেকেই বলতো আর একটা বাচ্চা নেওয়ার কথা। কিন্তু সেদিন রাতে বরের খারাপ ব্যবহার দেখে আমি অনেক আশ্চর্য হয়েছিলাম। এমনকি আমি যখন তাকে আদর করার জন্য তার শরীরে হাত দিলাম তখন সে বিরক্ত হয়ে বলল এই সব করার কোনো দরকার নেই, আমার ভীষণ ঘুম পাচ্ছে, তুমি এখন এখান থেকে চলে যাও, আমাকে একদম বিরক্ত করো না। সেদিন বরের ওই রকম ব্যবহারের জন্য আমি ভীষণ কষ্ট পেয়েছিলাম। তার পরের দিন সকালবেলা আমার মেয়েকে যখন স্কুল নিয়ে যাওয়ার জন্য রেডি করছিলাম বর তখনও অফিস যাওয়ার জন্য তৈরি হয়নি। সে ল্যাপটপ নিয়ে নিজের ঘরের মধ্যে বসেছিল। আমি যখন বরের রুমে গিয়ে বললাম তুমি এখনও তৈরি হওনি কেন, তুমি কি অফিসে যাবে না? বর তখন বলল আমি আজ বাড়ি থেকেই কাজ করব, আমি আজ অফিসে যাব না, আমার শরীরটা একটু খারাপ আছে, আজ তুমি মেয়েকে নিয়ে স্কুলে চলে যাও। বরের কথা শুনে জানি না কেন আমার মনে একটু খটকা লেগেছিল। আমি কিন্তু এটা বুঝতে পারছিলাম না যে সে নিজে সুস্থ থাকা সত্ত্বেও কেন আমাকে মিথ্যে কথা বলেছিল যে তার শরীরটা খারাপ আছে, কারণ তাকে দেখে তো কোনো দিক থেকে মনে হয়নি যে তার শরীর খারাপ আছে। তারপর আমি যখন মেয়েকে নিয়ে স্কুলে চলে গেলাম তারপরে ভেবেছিলাম সেখান থেকে আমি একেবারে নিজের গানের ক্লাসের দিকে চলে যাব, কিন্তু জানি না কেন আমার মনে হলো একবার বাড়ির দিকে যাই। তারপর আমি স্কুল থেকে আবার অটো ধরে বাড়ি ফিরে এলাম। আমি যখন বাড়ি ফিরে এলাম তখন দেখলাম খুশি মানে আমাদের কাজের মাসি সে আমাদের ঘরের দরজার বাইরেই দাঁড়িয়েছিল। আমি তখন খুশিকে জিজ্ঞেস করলাম তুমি এইভাবে দরজার বাইরে কেন দাঁড়িয়ে আছো? আমাদের কাজের মাসি খুশি আমাকে দিদি বলে ডাকতো। সে তখন আমাকে বলল দিদি আমি অনেকক্ষণ থেকে দরজায় বাড়ি দিচ্ছি কিন্তু কেউ দরজা খুলছে না। আমি তো ভাবছিলাম আপনি ঘরের ভিতরে আছেন, কিন্তু আপনি তো এখানেই আছেন, তাহলে ঘরের ভেতরে কে আছে? আমি তখন খুশিকে বললাম ঘরের ভেতরে তোমাদের মালিক আছে। আমি তখন খুশিকে বললাম দাঁড়াও, আমার কাছে ঘরের এক্সট্রা চাবি আছে। তারপর আমিও খুশি ঘরের দরজা খুলে ভেতরে ঢুকলাম। খুশি যখন বলেছিল সে নাকি অনেকবার দরজায় বাড়ি দিয়েছে কিন্তু কেউ দরজা খোলেনি, তখন আমার মনে ভয় হয়েছিল এটা ভেবে যে বরের কিছু হয়ে যায়নি তো, কারণ বর আমাকে সকালবেলা বলেছিল তার নাকি শরীর খারাপ আছে। তাই আমি তাড়াতাড়ি করে দরজার লকটা খুলে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢোকা মাত্রই আমার মাথা পুরো ঘুরে উঠল, কারণ ঘরের ভিতরে ঢুকে দেখলাম বাসনওয়ালির বাসন আমাদের ঘরের দরজার পাশেই রাখা ছিল। আসলে এই বাসনওয়ালি মাঝে মধ্যে আমাদের গলিতে আসতো বাসন বিক্রি করার জন্য। আমাদের যত পুরাতন কাপড় থাকতো ওই বাসনওয়ালিকে দিয়ে দিতাম এবং সেই পুরাতন কাপড়ের পরিবর্তে সে একটা করে নতুন বাসন দিত। এবং ওই বাসনওয়ালি গত 2 দিন আগে আমাদের বাড়িতে এসেছিল এবং আমার বরের যত পুরাতন কাপড় ছিল আমি ওই বাসনওয়ালিকে দিয়েছিলাম, তার পরিবর্তে সে আমাকে নতুন কড়াই দিয়েছিল। ওই সময় আমার বর বাড়িতেই ছিল। আমি যখন বরের কাপড় চোপড় বাসনওয়ালিকে দিয়েছিলাম তখন একটা শার্টের জন্য আমার বর আমার সঙ্গে ঝামেলা করেছিল, যদিও বা ওই শার্টটা আমার বর পরতো না, তাই আমি বাসনওয়ালিকে দিয়েছিলাম। কিন্তু ওই শার্টটার জন্য আমার বর শুধুই আমার সঙ্গে অনেক ঝামেলা করেছিল। তারপর আমি যখন দরজাটা খুলে বাসনওয়ালি বাসনের ঝুড়িটা দেখলাম তখন বুঝতে পারছিলাম না যে ব্যাপারটা কি। আমার অনুপস্থিতিতে বাসনওয়ালি কি আমাদের বাড়িতে এসেছিল? ঘরের মধ্যে বরকে দেখতে পাচ্ছিলাম না। তারপর আমিও খুশি যখন ঘরের ভেতরের দিকে এগোতে লাগলাম তখন মনে হলো আমার বরের বেডরুমের ভিতরে কেউ আছে। তারপর আমিও খুশি যখন আস্তে করে পা টিপে বেডরুমের দিকে গেলাম তখন আমার হৃদয় স্পন্দন অনেক বেশি বাড়তে শুরু হলো। তারপর আমি যখন দরজার দিকে এগোলাম তখন বরের ঘরের দরজাটা ভেতর থেকেই লক ছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম ওই ঘরের ভেতরে আমার বর এবং আরও একজন কেউ ছিল। তারপর আমি যখন দরজার কি হলে নিজের চোখটাকে রাখলাম তখন মনে হলো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। আমার আত্মা পুরো কেঁপে উঠল, কারণ আমার বর ওই বাসনওয়ালির সঙ্গে নিজের মনের আনন্দের সম্পর্ক করছিল এবং তারা দুইজনে বস্ত্রহীন অবস্থায় ছিল। আমার বরকে একটা মূর্খ অশিক্ষিত বাসনওয়ালির সঙ্গে ওই রকম নোংরা অবস্থায় দেখে পুরো শরীর আমার থরথর করে কাঁপছিল। এমনকি আমি ওটা দেখে মাথা ঘুরে ওখানেই পড়ে গেছিলাম, তখন খুশি আমাকে সামলেছিল। তারপর না পেরে আমি যখন দরজার লকটা খুলে ভেতরে ঢুকলাম তখন আমার বর তাড়াতাড়ি গায়ে একটা চাদর মুড়ি দিয়ে আমার সামনে এসে দাঁড়ালো
এবং আমার দিকে কিছুক্ষণ তাকানোর পরে সে নিজের জামা কাপড় নিয়ে বাথরুমে গেল এবং বাথরুম থেকে জামা কাপড় পরে এসে আমাকে কিছু বলবে তার আগেই আমি বরের গালে একটা থাপ্পড় মেরে বললাম, তোমার লজ্জা করে না একটা মূর্খ অশিক্ষিত বাসনবালির সঙ্গে অবৈধ সম্পর্ক তৈরি করতে? তোমার একটা মেয়ে আছে। ঠিক ওই সময় বাসনবালি তাড়াতাড়ি নিজের জামা কাপড় পরে রুম থেকে বের হতেই যাচ্ছিল। আমি তখন নিজের রাগ সহ্য করতে না পেরে তার চুলের মুঠি ধরে দুটো গালে থাপ্পড় মেরে বলেছিলাম, তুই এইভাবে নোংরা জামা কাপড় পরে বাসন বিক্রি করার বাহানায় লোকের বাড়িতে ঢুকে তাদের বিবাহিত জীবন নষ্ট করিস? তোর লজ্জা করে না? বেহায়া নির্লজ্জ মহিলা, তোর সাহস কি করে হলো আমার ঘরের ভিতরে ঢুকে আমার বিছানাতে আমার বরের সঙ্গে সম্পর্ক তৈরি করার? আমি যখন ওই বাসনওয়ালিকে মেরেছিলাম তখন বর আমার হাত ধরে উল্টে আমাকেই মারতে শুরু করেছিল। আমি তখন অনেক বেশি আশ্চর্য হয়েছিলাম বরের আমার প্রতি এই রকম ভয়ঙ্কর ব্যবহার দেখে, কারণ বর এর আগে কোনো দিন আমার গায়ে হাত তোলেনি। তাকে দেখে মনে হচ্ছিল যেন ওই মূর্খ অশিক্ষিত বাসনবালি বরের উপরে কোনো জাদুটোনা করেছে। আসলে জাদুটোনা বা কালা জাদু এই ধরনের শব্দগুলো আমরা সাধারণত কিছু কিছু কথার ক্ষেত্রে প্রয়োগ করে থাকি। ঠিক তখন বরের ওই রকম ব্যবহার দেখে আমারও মনে হয়েছিল বাসনওয়ালি যেন আমার বরকে কোনো কালা জাদু বা জাদুটোনা করেছে। কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি এই শব্দটাই আমার বরের ক্ষেত্রে সত্যি হয়ে দাঁড়াবে। আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি জাদুটোনা বা কালা জাদু বলে কিছু সত্যি হয়। তারপর আমাকে থাপ্পড় মারার পর বর বড় বড় চোখ করে আমার মুখের কাছে আঙুল দেখিয়ে বলল, পারুলের যখন ইচ্ছে হবে তখন আমার বাড়িতে আসবে। এই বাড়ির মালিক আমি, তাই আমার যার সঙ্গে থাকতে ইচ্ছে হবে আমি তার সঙ্গেই থাকবো। আসলে ওই বাসনওয়ালির নাম হচ্ছে পারুল। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে একটা রাতের মধ্যে এমন কি হলো যে আমার বর আমাকে এবং আমার মেয়েকে ভুলে গেল। এটা কিভাবে হতে পারে? আমাদের এতদিনের বিবাহিত জীবন একটা মুহূর্তে কিভাবে ভেঙে যেতে পারে? ওই সময় আমার বুকের ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছিল। বুঝতে পারছিলাম না কিভাবে আমার বরকে বোঝাবো যে ও যেটা করতে চলেছে সেটা ভুল। তারপর আমি যখন বরকে বললাম, তুমি এটা কী ধরনের কথা বলছো? একটা সামান্য বাসনওয়ালির জন্য তুমি আমাদের বিবাহিত জীবনটাকে নষ্ট করতে পারো? তুমি একবার ভেবে দেখেছো আমাদের মেয়েটার কি হবে? তখন বরের চোখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল তাকে যেন ওই বাসনওয়ালি পারুল নিজের বশে করে রেখেছে এবং মনে হচ্ছিল বর তার হাতের যেন মাটির পুতুল হয়ে গেছে। এমনকি কাজের মাসে খুশি আমার কষ্ট দেখতে না পেরে সেও তখন আমার বরকে বলেছিল, মালিক, আপনি মালকিনের সঙ্গে কেমন ব্যবহার করছেন? মালকিন আপনাকে কত ভালোবাসে। আপনি মালকিনের সঙ্গে কিভাবে এরকম করতে পারেন? একটা বাসনওয়ালির জন্য আপনি মালকিনকে মারছেন? আমার বর তখন রেগে খুশির দিকে এগিয়ে বলল, একটা কাজের মাসি হয়ে আমার মুখের উপরে কথা বলার সাহস তোর কী করে হলো? বেশি বাড়াবাড়ি করলে তোকেও আমার বাড়ি থেকে বের করে দিব। বরের হুমকি ভরা কথা শুনে খুশিও ভয়ে চুপ করে দাঁড়িয়েছিল। আমি তখন বরকে বললাম, ও কাজের মাসি হয়ে তোমাকে যা বলেছে ঠিকই বলেছে। তুমি আমার সঙ্গে এরকম কিভাবে করতে পারো? বরের এইরকম ব্যবহার দেখে মনে হচ্ছিল যেন সে ভুলে গেছে যে সে একটা বাচ্চার বাবা এবং সে ভুলে গেছে তার সঙ্গে আমার এত বছরের সম্পর্ক। বর তো আমার কোনো কথা না শুনে হাত ধরে আমাকে টানতে টানতে বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দিয়েছিল। ওই সময় খুশি অনেক চেষ্টা করেছিল আমার বরকে আটকানোর, কিন্তু সে পারেনি। তখন মনে হচ্ছিল আমার বরের মাথাটাই খারাপ হয়ে গেছে ওই বাসনওয়ালির জন্য। এমনকি আমাকে যখন সে বাড়ি থেকে বের করছিল তখন এটাও বলেছিল, তোর মেয়েকেও নিজের সঙ্গে নিয়ে যাবি, আর আজকের পর থেকে আমার বাড়িতে তোদের কোনো জায়গা নেই। জানি না ওই বাসনওয়ালি আমার বরের উপরে এমন কী জাদু করেছিল। অনেক বোঝানোর পরেও বর যখন আমার কোনো কথা শুনতে রাজি হয়নি তখন না পেরে কাঁদতে কাঁদতে বাধ্য হয়ে বাবার বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এসে আমার বাবা মাকে সব কিছু বলেছিলাম। বাবা আমাকে বলেছিল থানায় গিয়ে বরের নামে কমপ্লেন করতে, কিন্তু আমি বাবাকে বলেছিলাম এক্ষুনি থানায় যেতে হবে না, আমি কিছুদিন অপেক্ষা করতে চাই। এদিকে বাবার বাড়ি আসার পরে খুশি আমাকে প্রত্যেক দিন ফোন করে বরের ও বাসনওয়ালির ব্যাপারে সব কিছু বলতো। আসলে আমার বর যখন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল তারপরে ওই বাসনওয়ালি আমার জায়গা নিয়েছিল। এমনকি আলমারি থেকে আমার কাপড় চোপড় ও সোনা গয়না বের করে সব ব্যবহার করত। এবং খুশি যখন ওই বাসনওয়ালিকে কোনো কিছুতে বাধা দিত তখন সে খুশিকে হুমকি দিত, এটা বলে যে বেশি বাড়াবাড়ি করলে তাকে নাকি বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দিবে। এবং খুশিকে এটাও বলেছিল যে সে হচ্ছে ওই বাড়ির আসল মালকিন, তাই সে যেটা বলবে তাদের সেটাই করতে হবে। এবং ওই বাসনওয়ালি খুশিকে দিয়ে নিজের ইচ্ছে মতো করে কাজ করাতো। তারপর ওইসব কথা খুশি আমাকে প্রত্যেকদিন ফোন করে বলতো। এমনকি আমার বর ওই বাসনওয়ালির জন্য দামি দামি উপহার নিয়ে আসতো। সে যখন যা দামি জিনিস চাইতো আমার বর তাকে এনে দিত। আমার বর তখনও এটা বুঝতে পারেনি যে সে নিজের জীবনের কত বড় মূল্যবান জিনিসটাকে হারিয়েছে। ওই বাসনওয়ালির সঙ্গে বর 10-12 দিন থাকার পরে নিজে থেকেই নিজের ভুল বুঝতে পেরেছিল যে সে কত বড় ভুল কাজ করেছে। কারণ আমাদের ফ্ল্যাটের আশেপাশের লোকেরা বরকে দেখে বিভিন্ন রকম নোংরা ও আজে বাজে কথা বলতো। আমাদের ফ্ল্যাটের আশেপাশের লোকেরা বলতো, এত ভালো একটা শিক্ষিত লোক কিভাবে নিজের শিক্ষিত ও সুন্দরী বউকে ছেড়ে একটা অশিক্ষিত বাসনওয়ালির সঙ্গে থাকছে। সামান্য এই বাসনওয়ালির জন্য নিজের স্ত্রী ও মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছে।
নিশ্চয়ই এই লোকটার মাথাটাই খারাপ হয়ে গেছে। এমনকি ওই বাসনওয়ালির সঙ্গে 10 দিন থাকার পরে বরের সঙ্গে তার দ্বন্দ্ব শুরু হয়। কারণ ওই বাসনওয়ালি যখন ইচ্ছে তখন যে কোনো দোকান থেকে দামি দামি জিনিস বরের নামে ধার করে বাড়ি ফিরে আসতো। এমনকি একদিন একটা 10 লক্ষ টাকার সোনার গয়না নেওয়ার জন্য ওই নির্লজ্জ মহিলা বরের কাছে বায়না করেছিল। সেদিন নাকি আমার বর তাকে অনেক কথা শুনিয়েছিল। বর যখন ওই বাসনওয়ালিকে অনেক বকা দিয়েছিল তখন ওই বাসনওয়ালি নাকি আমার বরের কলার ধরে বলেছিল, বেশি চালাকি করবে না, না হলে মিথ্যা কেসে তোমাকে আমি ফাঁসিয়ে দেব। এটা বলে যে তুমি আমার ধর্ষণ করেছো, তাই আমি যেটা বলবো তোমাকে সেটাই করতে হবে। বর তো বাসনওয়ালির কথা শুনে ভয় পেয়ে গেছিল এবং সেদিনের পর থেকে ওই নির্লজ্জ মহিলা আমার বরকে প্রত্যেকটা কথাই নাকি হুমকি দিত। আমার বর তো সেদিনই বুঝে গেছিল যে সে কত বড় ভুল কাজ করেছে। এমনকি সে বাসনওয়ালিকে এটাও বলেছিল, আমি অনেক বড় ভুল করেছি, তুমি এখান থেকে চলে যাও। নিজের ভুল বুঝতে পেরে বর যখনই ওই নির্লজ্জ মহিলাকে বাড়ি থেকে যেতে বলতো তখনই সে বরকে এটা বলে ভয় দেখাতো যে থানায় গিয়ে আমার বরের নামে কেস করবে এবং থানায় গিয়ে এটাও বলবে যে আমার বর তার ধর্ষণ করেছে। এবং এই সমস্ত কথা খুশি আমাকে ফোন করে জানিয়েছিল এবং এটাও বলেছিল যে আমার বরের বালিশের নিচে নাকি কিছু উল্টোপাল্টা জিনিস পাওয়া গেছে। তারপর খুশি আমাকে যা বলেছিল সেটা শুনে তো আমার মাথা পুরো ঘুরে উঠেছিল। আমি তো বিশ্বাস করতে পারছিলাম না যে এই রকম কিছু হতে পারে। তারপর খুশি বলেছিল আমার বরের বালিশের তলায় নাকি লম্বা চুল, সিঁদুর এবং আমার বরের একটা জামার টুকরো ও একটা হাড়ের টুকরো দেখতে পেয়েছিল। তারপর খুশি ওই জিনিসগুলোকে লুকিয়ে তুলে নিয়ে গিয়ে বাইরে ফেলে দিয়েছিল এবং খুশি আমাকে বলেছিল এইগুলো দিয়ে নাকি অনেকে জাদুটোনা করে যে কাউকে নিজের বশে করে নেয়। আমি তো প্রথমে এগুলো বিশ্বাস করিনি, কিন্তু আমার বরের সঙ্গে যা হয়েছিল তাতে আমি এইসব জিনিসে বিশ্বাস করতে বাধ্য হয়ে গেছিলাম। আমার বর যখন বুঝতে পেরেছিল আমাকেও মেয়েকে বাড়ি থেকে বের করে এসে অনেক বড় ভুল কাজ করেছে তখন সে ওই বাসনওয়ালিকে এটাও বলেছিল যে দয়া করে তুমি আমার বাড়ি থেকে চলে যাও, আমি তোমাকে 10 লক্ষ টাকা দিব। বাসনওয়ালিকে নিজের জীবন থেকে ও বাড়ি থেকে বের করার জন্য আমার বর 10 লক্ষ টাকা দিতে রাজি ছিল। কিন্তু ওই মহিলা আমাদের বাড়ি ছেড়ে কোথাও যেতে রাজি ছিল না। এমনকি সে আমার বরকে এত টর্চার করেছিল যে ভয় পেয়ে বর তার সঙ্গে ঘুমাতেও ভয় পেত। একদিন রাতের বেলা 2টোর সময় বর আমার সঙ্গে লুকিয়ে দেখা করতে এসেছিল এবং আমার হাতে পায়ে ধরে ক্ষমা চেয়েছিল ও বলেছিল, তুমি আমাকে ওই মহিলার হাত থেকে রক্ষা করো। আমি তখন রাগে বরকে বলেছিলাম, তুমি আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছো, এখন আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। একটা বাসনওয়ালির জন্য তুমি আমাকে ঠকিয়েছো, তাই আমি তোমার কোনো রকম সাহায্য করতে পারবো না। বর তখন অনেক কেঁদে কেটে আমার পা ধরে বলেছিল, আমি নিজের ভুল স্বীকার করছি, এটাও মানছি যে আমি অনেক বড় পাপ করেছি, আমি আর এই রকম ভুল কোনো দিন করব না, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমার সাহায্য করো ওই মহিলাকে আমার বাড়ি থেকে বের করতে। আমি তো নিজেও বুঝতে পারছি না আমি এই রকম কাজ কিভাবে করতে পারলাম এবং কিভাবে আমি তোমাকে ও আমার মেয়েকে নিজের জীবন থেকে দূর করতে পারলাম। ওই মহিলাটা নিশ্চয়ই আমার সঙ্গে কিছু করেছে। সেদিন যখন আমার বর রাত্রি 2টোর সময় তার মেয়েকে দেখার জন্য কান্নাকাটি করছিল, তারপরেও আমি বরকে আমার মেয়ের সঙ্গে দেখা করতে দিইনি, কারণ বরের প্রতি আমার মনে একটা রাগ ছিলই। আমি তখন বরকে বলেছিলাম, এখন রাত্রি 2টো বাজে, তাই আমি চাই না তুমি আমার মেয়েকে বিরক্ত করো এবং আমি তোমার কোনো রকম সাহায্য করতে পারবো না, তুমি এখান থেকে চলে যেতে পারো। এ কথা বলে আমি রাগে বরের মুখের উপরেই দরজাটাকে বন্ধ করে দিয়েছিলাম। তখন সে বাধ্য হয়ে সেখান থেকে চলে গেছিল। তার পরের দিন সকালবেলা যখন খুশি আমাকে ফোন করেছিল তখন তার কথা শুনে আমার মাথা পুরো ঘুরে উঠেছিল। খুশি আমাকে বলেছিল ওই বাসনওয়ালি নাকি যখন জানতে পেরেছিল যে আমার পর আমার সঙ্গে রাতের বেলা দেখা করতে এসেছিল তখন সে বরকে অজ্ঞান করে দিয়ে দড়ি দিয়ে বেঁধে তার উপরে উল্টোপাল্টা মন্ত্র পড়ে তাকে নিজের বশে করছিল এবং খুশি এই সব কিছু তার মোবাইলের মধ্যে রেকর্ড করেছিল। তারপর সে যখন আমাকে ওই ভিডিওটা পাঠিয়েছিল তখন দেখলাম ওই বাসনওয়ালি একটা কালো রঙের জামা পরে মন্ত্র জপ করছিল। এমনকি সে একটা কঙ্কালের মাথার খুলি, কালো লম্বা চুল এবং একটা বাটিতে রক্ত নিয়ে না জানি কী সব করছিল। শুধু তাই নয়, আমার বরকে অজ্ঞান করে দিয়ে ব্লেড দিয়ে তার আঙুল কেটে রক্ত বের করে একটা বাটির মধ্যে ধরে নিচ্ছিল। ওই মহিলাটি যখন আমার বরের আঙুলটা কেটেছিল তখন আমার বরের জ্ঞান ফিরে এসেছিল এবং সে যখন দেখলো ওই বাসনওয়ালি তাকে বেঁধে দিয়ে তার উপরে জাদুটোনা করছে তখন বর অনেক বেশি ভয় পেয়ে চিৎকার করতে শুরু করেছিল। আমার বরের চিৎকার শুনে ওই বাসনওয়ালি অনেক জোরে হেসে বলল, চিৎকার করে কোনো লাভ নেই বাবু, তোমার উপর থেকে আমার বসটা কেটে গেছে, তাই জাদুটোনা করে তোমাকে আবার নিজের বশে নিয়ে আসছি। তাই তোমাকে এখানে বাঁচানোর জন্য কেউ আসবে না এবং আমি তোমাকে অত সহজে ছেড়ে দেব না,
কারণ আমি এখানে রানীর মতো আছি। আর এইভাবে আমি এর আগেও 2 জন ছেলেকে জাদুটোনা করে ফাঁসিয়েছিলাম। তার মধ্যে তুমি সবথেকে বড় লোক। তাই আমি তোমাকে অত সহজে ছেড়ে যেতে দিব না। ওই বাসনওয়ালি নিজের মুখে সব কিছু স্বীকার করেছিল। মোবাইলে সব কিছু দেখার পরে আমি আর চুপচাপ হাতে হাত দিয়ে বসে থাকতে পারিনি। কারণ যতই হোক আমি তাকে একসময় অনেক ভালোবেসেছিলাম এবং সে আমার মেয়ের বাবা ছিল। তাই আমি চাইনি আমার মেয়ে তার বাবাকে হারাক। তারপর না পেরে পুলিশ নিয়ে বরের ফ্ল্যাটে গিয়েছিলাম এবং আমার সঙ্গে খুশিও ছিল। পুলিশকে ওই বাসনওয়ালি হুমকি ভরা সব কথা বলেছিলাম এবং মোবাইলে যা ভিডিও ক্যাপচার করা ছিল আমি সব কিছু প্রমাণ হিসেবে পুলিশকে দেখিয়ে দিয়েছিলাম। তখন ওই বাসনওয়ালির আর কিচ্ছু করার ছিল না এবং পুলিশ ওই বাসনওয়ালিকে ধরে নিয়ে গেছিল। ওই সময় আমার বর হাউমাউ করে কেঁদে হাঁটু পেতে বসে আমার পা ধরে অনেক কেঁদেছিল এবং আমার পা ধরে হাত জোড় করে অনেকবার ক্ষমাও চেয়েছিল। আমি বরকে ক্ষমা করে দিয়েছিলাম এবং ওই সব কিছু করতে পেরেছিলাম শুধুমাত্র খুশির জন্য। সে কাজের মাসি হলেও অনেক বিশ্বস্ত ছিল। খুশিকে আমি প্রথম থেকে অনেক ভালোবাসতাম, তাই সে আমাকে মালকিন নয় দিদি বলে ডাকতো। শুধুমাত্র খুশির জন্যই আমি নিজের বরকে বাঁচাতে পেরেছিলাম। তারপর বর আমাকে সব কিছু সত্যি কথা বলেছিল যে কিভাবে ওই বাসনওয়ালির ফাঁদে আমার বর পড়ে গেছিল। আসলে সেদিন যখন ওই বাসনওয়ালি আমার ঘরে এসেছিল বাসন দেওয়ার জন্য, তখন আমার বর বাড়িতেই ছিল এবং আমি যখন ওই বাসনওয়ালির কাছে কড়াই নিয়ে রান্নাঘরে ঢুকেছিলাম তখন ওই বাসনওয়ালি সুযোগ বুঝে নাকি আমার বরের সামনে তার ব্লাউজ ঠিক করছিল এবং সেদিন নিজের শরীর দেখিয়ে আমার বরকে পাগল করেছিল। তারপরে ওই বাসনওয়ালি জেনে বুঝে আমার বরের অফিস যাওয়ার টাইমে তার গাড়ির সামনে দাঁড়িয়েছিল এবং সেদিন আমার বর নাকি তাকে নিজের গাড়িতে করে ওই বাসনওয়ালিকে তার বাড়িতে ছেড়ে দিয়ে এসেছিল এবং আমার বর সেই দিনই ওই বাসনওয়ালির নাম্বার নিয়েছিল। শুধু তাই নয়, ওই বাসনওয়ালির গাড়ির মধ্যে আমার বরকে নিজের শাড়ির ব্লাউজ খুলে বুক দুটো দেখিয়ে বরকে নিজের দিকে আকর্ষিত করেছিল এবং আমার বর নিজেকে ধরে রাখতে না পেরে একটা ফাঁকা জায়গায় নিজের গাড়ি দাঁড় করিয়ে ওই বাসনওয়ালির সঙ্গে নিজের শারীরিক চাহিদা পূরণ করেছিল। আসলে সে বাসনওয়ালি হলেও তার যৌবন ভীষণ সুন্দর ছিল, তাই সে ছেলেদের তার যৌবন দেখিয়ে নিজের দিকে আকর্ষিত করত এবং এইভাবে অনেক মানুষের বিবাহিত জীবন নাকি ওই বাসনওয়ালি নষ্ট করে দিয়েছে। সেদিনের পর থেকে আমার বর নিজে ওই রকম কোনো মহিলাকে বাড়ির ভেতরে ঢুকতে দিত না। আমার বর তো আগে থেকে এমনিতেই ভালো মানুষ ছিল, সে আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু ওই ঘটনার পর থেকে সে নিজেকে আমার জন্য আরও অনেক বেশি পরিবর্তন করেছিল। আমাদের বিবাহিত জীবনে ওই বাসনওয়ালির নজর লেগেছিল, কিন্তু শুধুমাত্র খুশির জন্য আমি আবার বিবাহিত জীবনটাকে ঠিক করতে পেরেছিলাম। আমি এখন বরের সঙ্গে অনেক ভালো আছি। আজ আমি 2টো বাচ্চার মা। পরে আমার পুত্র সন্তান জন্ম হয়েছে। আমার বরের সঙ্গে যা হয়েছিল এতে আমার বরেরও দোষ ছিল, কারণ সে কিছুক্ষণের জন্য হলেও ওই মহিলার যৌবন দেখে আকর্ষিত হয়েছিল এবং ওটার সুযোগ ওই বাসনওয়ালি নিয়েছিল। আমার বরের সঙ্গে যখন এই ঘটনাগুলো হয়েছিল তখন আমি বিশ্বাস করেছিলাম যে এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা খারাপ কাজ করে অনেক মানুষের জীবন নষ্ট করে দিয়েছে এবং সেই খারাপ কাজগুলো হচ্ছে জাদুটোনা বা কালো জাদু। কিন্তু কোনো মানুষ যতই খারাপ কাজ করুক না কেন, ভালো কাজ ও সত্যের আগে খারাপ কাজ ও মিথ্যা টিকে থাকতে পারে না। সবসময় সত্যের জয় হয়। ছলনা করে কোনো মানুষকে নিজের দিকে আকর্ষিত করে রাখা যায় না। তাই কোনো মানুষ যদি মনে করে জাদুটোনা করে কোনো কিছু নিজের অধীনে নিয়ে আসবে, সেটা কিন্তু একেবারে বাজে কথা ও নোংরা চিন্তাধারা। কারণ ভগবান আছেন এবং ভগবানের সামনে কোনোদিন এই জিনিসগুলো টিকে থাকতে পারে না। যাই হোক, ওই ঘটনাগুলো মনে করে আমি আর কষ্ট পেতে চাই না এবং আমি এখন আমার বড় বাচ্চাদের নিয়ে অনেক সুখে আছি। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।